সিনেমাটির শুরুতে আমরা বিজ্ঞানীদের একটি দলকে দেখতে পাই, যারা কিনা আন্টার্কটিকা স্টেশনে রিসার্চের কাজের জন্য গিয়েছিল। তখন রিসার্চারদের একটি দল স্নো ক্যাট গাড়ির সাহায্যে সামনের দিকে এগোতে থাকে। তাদের কাছে একটি বিশেষ ধরনের মেশিন ছিল, যে মেশিনটিতে তারা ক্রমাগত সিগন্যাল পাচ্ছিল, যেটা কিনা নির্দেশিত করে যে তাদের কাছে কোনো ধরনের একটা জিনিস রয়েছে। তারা এবার সেই দিকেই এগিয়ে যাচ্ছিল। ঠিক তখনই সেখানে পায়ের তলার বরফ ভেঙে পড়তে শুরু করে, আর তাদের সেই স্নো ক্যাট গাড়িটি একটি গভীর খাদের ভিতরে গিয়ে পড়ে যায়। যদিও এই দুর্ঘটনায় তাদের কারোরই কোনো প্রাণহানি ঘটেনি, কিন্তু তারা যেই না গাড়ির সামনের আলো জ্বালায়, তখন তাদের সামনে যে জিনিসটা ছিল সেটা দেখে তারা সবাই হতভম্ব হয়ে যায়। আর এখানেই এই দৃশ্যটিকে শেষ করে দেওয়া হয়। তখন ক্যাট নামের একটি মেয়েকে দেখানো হয়, যে কিনা পেশায় ছিল একজন প্যালেন্টোলজিস্ট, অর্থাৎ সে ছিল একজন জীবাশ্ম বিজ্ঞানী, যে কিনা পৃথিবীতে উপস্থিত প্রাণের ইতিহাস সম্পর্কে গবেষণা করে। তখন সেখানে ক্যাটের সঙ্গে দেখা করতে ডক্টর সেন্টার এবং তার সহকারী অ্যাডাম আসে, যারা কিনা ক্যাটকে তাদের সঙ্গে আন্টার্কটিকায় থাকা আর্কিওলজিক্যাল রিসার্চ সেন্টারে যাওয়ার জন্য বলে। ডক্টর সেন্টার বলে যে তার সহকর্মীরা বরফের নিচে চাপা পড়ে থাকা একটি জীবের খোঁজ পেয়েছে। সেই জীবটির ওপর রিসার্চের জন্য তার ক্যাটের সাহায্যের প্রয়োজন। এই জন্য ক্যাটও তাদের সাথে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। আর এর পরের দিন তারা সবাই মিলে ওই রিসার্চ সেন্টারের উদ্দেশ্যে যেতে থাকে। ঠিক তখনই হেলিকপ্টারের পাইলট তাদের সবাইকে সতর্ক করে বলে যে তাদের সবাইকে তাদের কাজ খুব দ্রুত শেষ করতে হবে, কারণ পরবর্তী 3 দিনের মধ্যে সেখানে অনেক বড় একটা বরফের ঝড় আসতে চলেছে। এবার কয়েক ঘন্টা হেলিকপ্টার যাত্রার পর তারা রিসার্চ সেন্টারে পৌঁছে যায়, যেখান থেকে তাদেরকে ওই বিশেষ জায়গাটিতে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের সঙ্গে ওই স্টেশনের চিফ এডওয়ার্ডের পরিচয় করানো হয়, যে কিনা তাদেরকে বরফের তলায় চাপা পড়ে থাকা একটি বিশাল আকারের স্পেসশিপকে দেখায়। এডওয়ার্ড বলে যে এই এলিয়েন স্পেসশিপটি বিগত 10,000 বছর যাবৎ এখানে রয়েছে। তারা এই স্পেসশিপটির সিগন্যাল তখন পেয়েছিল যখন এই স্পেসশিপটির পাইলট এখান থেকে বাইরে বেরোয়। এডওয়ার্ড তাদেরকে বরফের নিচে চাপা পড়ে থাকা ওই এলিয়েন পাইলটকে দেখায়। না জানি সে কতদিন ধরে সেই বরফের নিচে চাপা পড়ে আছে। এবার তারা সবাই মিলে এটার সিদ্ধান্ত নেয় যে বরফ কেটে তারা ওই এলিয়েনটিকে বাইরে বের করে আনবে। কিন্তু সন্ধ্যা হয়ে আসছিল, এই কারণে সবাই বেস ক্যাম্পে ফিরে যায়, যেখানে ক্যাট দলের বাকি সদস্যদের সাথে দেখা করে। এবার প্ল্যান অনুযায়ী ওই এলিয়েনটিকে বেস ক্যাম্পে নিয়ে আনা হয়, যেটি কিনা একটি আইস কিউবের মধ্যে বন্দী অবস্থায় ছিল। তারা সবাই ওই এলিয়েনটিকে বরফের ভেতর থেকে বাইরে বের করে আনার জন্য খুব এক্সাইটেড ছিল। তখনই ডক্টর সেন্টার বলে যে আমরা এটা জানি না যে এই এলিয়েনটি মৃত নাকি এখনো জীবিত আছে। এই কারণে বরফের থেকে বাইরে বের করার আগে সে ওই এলিয়েনটির টিস্যু স্যাম্পেল নিতে যায়, যে কাজের জন্য সে একটি ড্রিল মেশিনকে ব্যবহার করে। কিন্তু যতক্ষণ না পর্যন্ত তারা কোনো ফলাফল না পায়, ততক্ষণ সে ওই এলিয়েনটিকে বাইরে বের করবে না। যদিও সবাই এই ব্যাপারটিতে খুবই খুশি ছিল যে তারা একটি এলিয়েনকে খুঁজে বের করতে সফল হয়েছে। এই কারণে সন্ধে নেমে আসা মাত্র তারা সবাই মিলে পার্টি করতে থাকে। এবার তারা সবাই পার্টিতে যখন এনজয় করছিল, ঠিক তখনই তাদের এক সঙ্গী জেমসন এলিয়েনটিকে দেখার জন্য সেই ঘরের ভিতরে যায়। ঠিক তখনই হঠাৎ করে সেই এলিয়েনটি বরফ ভেঙে বাইরে বেরিয়ে আসে আর ঘরের ছাদ ভেঙে সেখান থেকে পালিয়ে যায়। এটা দেখার পর জেমসনের যেন মাথায় ঘুরে যায়। সে দৌড়াতে দৌড়াতে সবার কাছে যায় আর জানায় যে ওই এলিয়েনটি বরফ ভেঙে বাইরে বেরিয়ে এসেছে। এবার সবাই যখন ওই ঘরটিতে এসে দেখে, তখন দেখে সেখানে ওই এলিয়েনটি ছিল না। এরপর তারা সবাই পৃথক পৃথক দলে ভাগ হয়ে ওই এলিয়েনটিকে খুঁজতে বেরিয়ে পড়ে। তখনই তারা দেখে যে লার্জের কুকুরটি সেখানে নেই। ঠিক তখনই হেনরিক এবং ওল্যাপ কোনো প্রকারের একটা আওয়াজ শুনতে পায়, আর তারা কোনো কিছু বুঝে ওঠার আগেই ওই এলিয়েনটি হেনরিকের ওপর আক্রমণ করে তাকে ভেতরের দিকে টেনে নিয়ে যায়। যাকে বাঁচানোর জন্য ওল্যাপ সাহায্যের জন্য চিৎকার করে সবাইকে ডাকতে থাকে। আর সেই এলিয়েনটি ওই জায়গা থেকে পালিয়ে যাওয়ার আগেই তারা সবাই ওই এলিয়েনটিকে আগুনে পুড়িয়ে মেরে ফেলে। কিন্তু এই ঘটনায় হেনরিকও মারা যায়, যে ব্যাপারটাকে নিয়ে তারা সবাই চিন্তিত হয়ে পড়ে। এরপর ডক্টর সেন্টার এবং ক্যাট দুজনে মিলে ওই এলিয়েনটির পোস্টমর্টেম করে। তারা সেই রিপোর্টে জানতে পারে যে ওই এলিয়েনটির শরীরের সেলগুলি হেনরিকের সেলে পরিবর্তিত হয়ে হেনরিকের রূপ ধারণ করছে। তখনই ক্যাট ওই এলিয়েনের শরীর থেকে মেটালের একটি প্লেট খুঁজে পায়, যেটা কিনা হেনরিকের হাতে লেগেছিল। অন্যদিকে ওল্যাপ, যার মুখে ওই এলিয়েনটির রক্ত লেগে গেছিল, এবার তারও শরীরের পরিস্থিতি খারাপ হয়ে আসছিল, যার চিকিৎসা করানোর জন্য তাকে সেখান থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল।
এদিকে ক্যাট যখন ওয়াশরুমের ভেতরে যায় তখন সে দেখে যে মেঝেতে রক্ত ছড়িয়ে ছিটিয়ে আছে। তখনই সে ওই জায়গায় রূপোর দাঁত পড়ে থাকতে দেখে, যেগুলোকে দেখে ক্যাট বুঝে যায় যে সম্ভবত ওই দাঁতগুলি হলো ওল্যাবের, আর ওল্যাব সেই ভাইরাসে আক্রান্ত হয়ে গিয়েছিল। আর সে যদি শহরে পৌঁছে যায় তাহলে তার কারণে বহু মানুষের প্রাণহানি ঘটতে পারে। এই কারণে ক্যাট দ্রুত বাইরে বেরিয়ে যায় আর পাইলট স্যামকে হেলিকপ্টার পুনরায় ল্যান্ড করানোর জন্য ইশারা করতে থাকে। স্যামও বুঝে যায় যে নিশ্চিতভাবে কোনো গোলমাল হয়েছে, এই কারণে সে হেলিকপ্টারটিকে ল্যান্ড করাতে থাকে। কিন্তু তখনই হেলিকপ্টারে বসে থাকা গ্রিক্স হঠাৎ করেই একটা মনস্টার ক্রিয়েচারে বদলে যায় আর সামনে বসে থাকা ওল্যাবের ওপর আক্রমণ করে ওল্যাবকে মেরে ফেলে। এবার হেলিকপ্টারটি নিচে ল্যান্ড করার আগেই সেই হেলিকপ্টার তার লক্ষ্যভ্রষ্ট হয় আর পাহাড়ের অপর প্রান্তে গিয়ে ক্র্যাশ করে যায়। বেশি উপস্থিত লোকেরা স্যামের সাথে যোগাযোগ করবার চেষ্টা করে, কিন্তু তারা স্যামের কাছ থেকে কোনো উত্তর পায় না। এবার এডওয়ার্ড সিদ্ধান্ত নেয় যে তারা সাহায্য নেওয়ার জন্য পরবর্তী বেস ক্যাম্প পর্যন্ত যাবে, যাতে করে তারা তাদের সঙ্গীদের খুঁজে বের করতে পারে। কিন্তু ক্যাট তাদেরকে ওই বেস থেকে বাইরে যেতে নিষেধ করে। সে তাদেরকে ওয়াশরুম থেকে পাওয়া রূপোর দাঁতগুলোকে দেখায় আর বলে যে ওই এলিয়েন আমাদের শরীরের সেলগুলোকে তো কপি করতে পারে, কিন্তু মেটালকে কপি করতে পারে না। এই কারণে এলিয়েনটি এই দাঁতগুলোকে ফেলে দিয়েছে। কিন্তু অবাক করে দেওয়ার মতো ব্যাপার হলো যে সে যখন ওয়াশরুম থেকে আবার ফিরে যায় তখন সেখানে পড়ে থাকা সেই রক্তকে হয়তো পরিষ্কার করে দিয়েছিল। অর্থাৎ তাদের মধ্যে যে কেউ ওই ভাইরাসে আক্রান্ত হতে পারে। কিন্তু এডওয়ার্ড ক্যাটের কোনো কথাই শোনে না আর সে সাহায্য চাওয়ার জন্য অন্য বেসে যেতে থাকে। তখন জুলিয়েট বলে যে তারা যদি গাড়ির চাবিটি লুকিয়ে রাখে তাহলে তারা এডওয়ার্ডদের অন্য বেসে যাওয়ার থেকে আটকাতে পারে। সে ক্যাটকে সেই ঘরে নিয়ে যায় যেখানে গাড়ির চাবিটা রাখা ছিল। ঠিক তখনই হঠাৎ করে জুলিয়েটের শরীর একটি বড় ক্রিয়েচারে বদলে যায় আর সে ক্যাটকে মারার জন্য ক্যাটের ওপর আক্রমণ করে দেয়। যদিও ক্যাট কোনো ক্রমে সেই ঘর থেকে বাইরে বেরিয়ে আসে, কিন্তু ওই এলিয়েন ক্রিয়েচার কার্লের ওপর আক্রমণ করে তাকে মেরে ফেলে। আর সেই এলিয়েন ক্রিয়েচারটি অন্য কারো ক্ষতি করার আগে লার্জ ফ্লেম থ্রোয়ারের মাধ্যমে ওই ক্রিয়েচারটিকে পুড়িয়ে মেরে ফেলে দেয়। এবার এই ঘটনাটির পর থেকে সবাই খুব ভয় পেয়ে গিয়েছিল, কারণ তাদের মধ্যে যে কেউ ওই এলিয়েনের ভাইরাসে আক্রান্ত হয়ে যেতে পারে। এই কারণে ডক্টর সেন্টার সবাইকে ততদিন পর্যন্ত কোয়ারেন্টাইনে থাকার জন্য পরামর্শ দেয় যতদিন না পর্যন্ত তারা এই ব্যাপারটার কোনো সুরাহা বের করতে পারে। এইদিকে ক্যাট এবং লার্জ দুজনে মিলে সবকটি গাড়িকে খারাপ করে দেয়, যাতে করে কেউ যেন ভুল করেও সেখান থেকে বাইরে যেতে না পারে। সেই রাতেই কার্টার এবং জেমসন বেসে ফিরে আসে, যারা কিনা ওই হেলিকপ্টার ক্র্যাশের ঘটনায় কোনো প্রকারে বেঁচে গিয়েছিল। কিন্তু তাদের ওপর বিশ্বাস করাটাও মুশকিল ছিল, কারণ তারাও না আবার ওই ভাইরাসে আক্রান্ত হয়ে পড়ে। এই কারণে তাদেরকে একটা আলাদা ঘরে আইসোলেট করে দেওয়া হয়। এদিকে ডক্টর সেন্টার এবং অ্যাডাম যখন সবার ব্লাড স্যাম্পল টেস্ট করছিল তখন হঠাৎ করেই ওদের ল্যাবে কেউ আগুন লাগিয়ে দেয় আর ল্যাবের সমস্ত যন্ত্রপাতি পুড়ে নষ্ট হয়ে যায়। লার্জ তখন কার্টার আর জেমসনকে টেস্ট করানোর জন্য যখন নিয়ে আনতে যায়, কিন্তু কার্টার ও জেমসন লার্জের ওপর হামলা করে লার্জের সমস্ত হাতিয়ার কেড়ে নেয় আর মেন বিল্ডিং এর ভেতরে প্রবেশ করে সবাইকে আত্মসমর্পণ করতে বলে। কিন্তু প্যাডার তাদের কথা শুনতে অস্বীকার করে, যাকে জেমসন গুলি করে। আর গুলিটি সোজা গিয়ে লাগে গ্যাস ট্যাঙ্কারের গায়ে, যে কারণে সেখানে অনেক বড় একটা বিস্ফোরণ হয় আর সেই বিস্ফোরণে সবাই আহত হয়। এবার তারা যখন এডওয়ার্ডকে নিয়ে অন্য একটি ঘরে যায় তখন হঠাৎ করেই এডওয়ার্ড একটি ক্রিয়েচারে রূপান্তরিত হয়ে যায় আর সেখানে উপস্থিত সবার ওপর সে আক্রমণ করে দেয়, যে আক্রমণের ফলে অ্যাডাম, জেমসন এবং লার্জ খুব গুরুতরভাবে আহত হয়। তারা ওই ক্রিয়েচারটিকে পুড়িয়ে দেওয়ার চেষ্টাও করে, কিন্তু ওই ক্রিয়েচারটি অ্যাডামের শরীরটিকেও নিজের সাথে জুড়ে সেখান থেকে পালিয়ে যায়। এবার লার্জ এবং জেমসনও ওই ভাইরাসে আক্রান্ত হয়ে গিয়েছিল, যারা কিনা খুব খারাপভাবে যন্ত্রণায় কাতরাচ্ছিল। আর তারাও পুরোপুরিভাবে এলিয়েনে পরিবর্তিত হওয়ার আগে ক্যাট তাদেরকে পুড়িয়ে মেরে ফেলে দেয়। এইবার ওই রিসার্চ সেন্টারে শুধুমাত্র কার্টার এবং ক্যাটই বেঁচে ছিল, যারা কিনা এখনো পর্যন্ত ইনফেক্টেড হয়নি। এই কারণে তারা দুজন এডওয়ার্ড এবং ডক্টর সেন্টারকে চারিদিকে খুঁজতে থাকে। তখনই বিভৎস দেখতে এডওয়ার্ড কার্টারের সামনে এসে পড়ে। সে কার্টারের ওপর আক্রমণ করতেই যাবে, এমন সময় ক্যাট এডওয়ার্ডকেও পুড়িয়ে মেরে ফেলে দেয়। এইদিকে তখনই ডক্টর সেন্টার, যে কিনা ইতিমধ্যে একটি এলিয়েনে বদলে গিয়েছিল, সে স্নো ক্যাট গাড়ি নিয়ে সেখান থেকে পালাতে থাকে। এবার ক্যাট যখন তাকে সেখান থেকে পালাতে দেখে ফেলে
তখন তারা অন্য একটি স্নো ক্যাট গাড়ি করে ডক্টর সেন্টারের পিছু করতে থাকে। আর তারা সেই জায়গায় পৌঁছে যায় যেখানে ওই এলিয়েনের স্পেস ক্রাফটটি ছিল। আসলে ডক্টর সেন্টারও সেই জায়গাতেই এসেছিল। ক্যাটেরা তাকে খুঁজতে খুঁজতে ওই স্পেসশিপ পর্যন্ত পৌঁছে গিয়েছিল। ঠিক তখনই হাজার হাজার বছর ধরে পড়ে থাকা ওই স্পেসশিপটি হঠাৎ করেই স্টার্ট হয়ে যায়, আর ওই স্পেসশিপটির ওপর জমে থাকা বরফ ভেঙে যেতে শুরু করে। এটা দেখে ক্যাট এবং কার্টার সেখান থেকে দৌড়ে পালাতে থাকে, কিন্তু তখনই ক্যাট পিছলে গিয়ে ওই স্পেসশিপটির ভেতরে পড়ে যায়। কার্টার তাকে ডাকতেও থাকে, কিন্তু কার্টার কোনো উত্তর পায় না। এবার ক্যাটের যখন জ্ঞান ফিরে আসে তখন সে ওই এলিয়েন স্পেসশিপের ভেতরের দৃশ্য দেখে একেবারে হতচকিত হয়ে যায়, কারণ সে স্পেস ক্রাফটটি ছিল অনেক বড় আর অনেক অ্যাডভান্স টেকনোলজির সাহায্যে সেটি তৈরি করা হয়েছিল। অন্যদিকে কার্টারও ক্যাটকে খুঁজতে খুঁজতে স্পেস ক্রাফটের ভেতরে এসে পড়ে। ঠিক তখনই ডক্টর সেন্টার, যে কিনা পুরোপুরি একটি এলিয়েনে পরিবর্তিত হয়ে গিয়েছিল, সে হঠাৎ করেই ক্যাটের ওপর আক্রমণ করে দেয়। রাগে ফেটে পড়া ওই ক্রিয়েচারটি ক্যাটকে মেরেই ফেলতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই ক্যাট একটি গ্রেনেডকে ওই ক্রিয়েচারের মুখের ভেতর ছুঁড়ে মারে, যে গ্রেনেডটি ফেটে যাওয়ার কারণে ওই এলিয়েনটিও ধ্বংস হয়ে যায়, আর ওই স্পেসক্রাফটটিও এবার বন্ধ হয়ে যায়। এবার ওই পুরো রিসার্চ সেন্টারে কেবলমাত্র এই দুজনই বেঁচে ছিল। ক্যাট জিজ্ঞাসা করে যে এবার আমরা কি করব। কার্টার তাকে বলে যে এখান থেকে 50 মাইল দূরে একটা রাশিয়ান গ্যাস স্টেশন আছে, সেখান থেকে আমরা সাহায্য পেয়ে যাব। ঠিক তখনই ক্যাট লক্ষ্য করে যে কার্টার তার কানে যে ইয়াররিং পরেছিল সেই ইয়াররিংটি তার কানে আর নেই। আসলে কার্টার যে একজন মানুষ, ওই ইয়াররিংটি ছিল তার পরিচয়। এই কারণে ক্যাট বুঝতে পেরে যায় যে ওই এলিয়েনটি এবার কার্টারের শরীরের ভেতরেও চলে এসেছে, আর এই এলিয়েনটি তার আসল রূপ ধারণ করবার আগেই ক্যাট তাকেও পুড়িয়ে মেরে ফেলে। এবার পরের দিন সকালে পাইলট ম্যাটিয়াস হেলিকপ্টার নিয়ে সেই স্টেশনে এসে পৌঁছায়, যে কিনা সেখানে জ্বলতে থাকা আগুন এবং তার চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা লাশগুলিকে দেখে আশ্চর্য হয়ে যায়। এই দৃশ্যটি ছিল খুবই ভয়ানক, আর সে কিছু বুঝে ওঠার আগেই লার্জ তার দিকে বন্দুক নিশানা করে তার মুখ খুলতে বলে। ঠিক তখনই লার্জের কুকুরটি বিল্ডিংয়ের ভেতর থেকে বাইরে বেরিয়ে হঠাৎ করে দৌড়ে পালাতে থাকে, যাকে পালাতে থেকে লার্জ বুঝে যায় যে ওটা তার কুকুর নয়, বরং ওই এলিয়েন। লার্জ এরপর ম্যাটিয়াসকে হেলিকপ্টার নিয়ে ওই কুকুরটির পিছু করতে বলে, আর ওই কুকুররূপী এলিয়েনটির ওপর ক্রমাগত গুলিও চালাতে থাকে। কিন্তু তারা ওই কুকুরটিকে মারতে পেরেছিল কিনা সেটা এই সিনেমাতে দেখানো হয় না, আর এরই সাথে এই সিনেমাটি এখানে শেষ হয়ে যায়।